তন্নি আজ 2 ক্লাস করে কোথায় জানি চলে গেল। আমাকে ভালো-মন্দ কিছু বলল না। শুধু বলল চলে যাচ্ছি। তারপর রাস্তার দিকে ছুটল। ওর এমন অদ্ভুত আচরণে আমি একটু নয় বরং অনেক বেশি অবাক হয়েছি। কলেজ ছুটি হয়েছে মিনিট 10 আগে। শারমিনকে বিদায় জানিয়ে গেট পার হতেই এনাজের সাথে দেখা। বাইকের পাশে দাঁড়িয়ে রৌনকের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। আমি তাদের সামনে যেতেই রৌনক বড় করে একটা সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। তা কেমন আছেন ভাবি? ভাবি ডাক শুনে বিস্মিত চোখে রৌনককে জিজ্ঞেস করলাম। ভাবি? কে ভাবি? এনাজ ওর দিকে তাকিয়ে চোখ গরম করতেই বেচারা থতমত খেয়ে বলল, ওফ সরি। বড় আপু হবে। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে আপনার? বিন্দাস। তা আপনি আজকাল থাকেন কোথায়? কেন বাসায়? আরে ধুর তা না। আপনাকে যে আজকাল কলেজে দেখি না তাই জিজ্ঞেস করলাম। প্রয়োজন ছাড়া খুব বেশি একটা আসি না। গত সপ্তাহে মোবাইল চালাতে চালাতে রাস্তা পার হতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়েছিলাম, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। বাসায় ফুল রেস্টে ছিলাম। তাই এতদিন দেখেননি। একদম ঠিক হয়েছে। রাস্তা পার হওয়ার সময়ও কি মোবাইল চালাতে হয়? এবার বুঝুন ঠেলা। হ্যাঁ, আমি নিজেও স্বীকার করি দোষ আমার। আচ্ছা আসি তাহলে। এনাজ ভাই আসছি। আজ আবার বিকেল 3টায় আমাদের ছাত্র সংসদের মিটিং আছে। তার বন্দোবস্ত করতে হবে। এনাজ ওর কাঁধে হালকা চাপড় মেরে বলল, সাবধানে যাস। রৌনক হালকা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে কলেজের ভেতর দিকে চলে গেল। আমি এক পলকে সেদিকে তাকিয়েছিলাম। এনজিও সংস্থা চোখের সামনে তুড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙল। এই যে মিষ্টি ডি পোকা। হারালে কোথায়? কই কোথাও না। আজ হঠাৎ আপনি এখানে? কেন আসতে পারি না? তা কখন বললাম? চলো আমার সাথে। কোথায়? আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রপোজ করব। তুমিও আমার সাথে থাকবে। কথাটা শোনার সাথে সাথে সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল। মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। অবিশ্বাস্য চোখে এনাজের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছে আমি ভুল শুনেছি। এখনই এনাজ বলবে, আসলে তেমন কিছু নয়। তোমার সাথে মজা করছি। কিন্তু আমার ভাবনা ভুল করে দিয়ে এনাজ আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো চলো। আমি যাব না। কেন? আমার শরীরটা ভালো লাগছে না। সে কি কথা? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা হয়েছে কি? এমনি ভালো লাগছে না। আমি বাসায় যাব। না, এটা তো হতে পারে না। তুমি সেদিন কফি হাউজে বলেছিলে আমাকে সাহায্য করবে। এখন পালাতে চাইলে তো হবে না। তোমাকে আমার সাথে যেতেই হবে। তুমি সব ব্যবস্থা করবে বলে আমি কিছু করতে চাইছি না। আর এখন এরকম কথা তো আমি মানছি না। প্লিজ আমাকে জোর করবেন না। আপনি যান। আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। এটা কিন্তু ঠিক নয় টি পোকা। তুমি কিন্তু তোমার কথার বরখেলাপ করছো।
তুমি বলেছিলে প্রপোজ করার সময় তুমি আমার সাথে থাকবে। তাহলে এখন না যাওয়ার কথা কেন আসছে? আহত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু সে কি জানে আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। সেই পোড়া গন্ধ তার নাকে যাচ্ছে না। যাবে কি করে? সে তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে কেন আমাকে তার প্রতি ফুটবল করল? আবারও কষ্ট পাওয়ার জন্য। এনাজ আমার কোনো কথা শুনল না। হাত ধরে টেনে নিয়ে বাইকে বসিয়ে। আমার চোখের পানিগুলো টলমল করছে। এই বুঝি অবাধ্য হয়ে ঝরে পড়বে। আজ তার কাঁধে হাত দেওয়ার মতো সাহসটা আমার হচ্ছে না। কাপা কাপা হাতে তার কাঁধে হালকা করে হাতটা রাখতেই উনি বাইক চালু করল। সময় এখন বিকেল 3:30টারও বেশি হবে। এই এনাজের হাবভাব আমার সন্দেহজনক লাগছে। সেই দুপুর 2টোর দিকে আমাকে কলেজ থেকে নিয়ে আসলো। তারপর একটা রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খেল। কিন্তু আমার গলা দিয়ে কি খাবার নামে। তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রেখে কোনোরকম খেয়ে উঠে গেছি। তারপর আবার বাইকে করে রওনা নদীর পাড়ে এসে বাইক থামল। যতদূর চোখ যায় নদীতে টলটলা পানি। নদীর পাড়টা বালি আর বালি। সেখানে থোকায় থোকায় সাদা কাশফুল ফুটে আছে। পড়ন্ত রোদের আলোতে চারিদিকটা অনেক বেশি সুন্দর লাগছে। অন্য সময় হলে আমি খুশিতে টিডি পোকার মতো লাফাতাম। কিন্তু এখন সেই মুডে নেই। মনটা ভীষণ খারাপ। এনাজ বাইক থেকে নেমে কারো সাথে মোবাইলে কথা বলল। তারপর কথা বলতে বলতে আমার হাত ধরে হাঁটতে লাগল। একবার হাত সরিয়ে নিলেও আরেকবার নিজে আমার হাত টেনে নিয়ে শক্ত করে ধরে হাঁটতে লাগল। আমি আর কোনো দ্বিধা করলাম না। ঝরোঝরা বালুতে হাঁটতেও বিরক্ত লাগছে। রোদ না থাকলেও বালু বেশ গরম। ছনের চালা বিশিষ্ট একটা ছোট ঘরের কাছে এসে থামলাম। শুধু ছনের চাল আছে। আর কিছু নেই। বাঁশের সিঁড়ি দেওয়া বেশ উঁচু জায়গাটা। এনাজ খুব সাবধানে আমার হাত ধরে সেখানে নিয়ে গেল। আমি আশেপাশে কাউকে না দেখে জিজ্ঞেস করলাম, তাং ভাইয়া, আপনার বন্ধু কাউকে যে দেখছি না। তারা কোথায়? এখনই চলে আসবে। মিনিট 2 পর আমার মাথার ওপর ফুলের পাপড়ি আর জড়ি পড়তে লাগল। ওপরে তাকিয়ে দেখি মাথার ওপরে থাকা বেলুনগুলো আপনা আপনি ফেটে আমাদের গায়ের ওপর ফুলের পাপড়ি, জড়ি পড়ছে। মন খারাপ থাকায় ওপরের দিকেও খেয়াল হয়নি। একসময় হই হই করে 3 জন এসে হাজির। তাং ভাইয়া, তৌহিদ ভাইয়া। তাদের সাথে রৌনককে দেখে বেশি অবাক হলাম। আমি রৌনককে জিজ্ঞেস করলাম, আপনার না মিটিং আছে? তাহলে আপনি এখানে কি করেন? রৌনক শয়তানি হাসি দিয়ে বলল, বড় ভাই তার ভালোবাসার মানুষকে প্রপোজ করবে। আর আমি থাকব না। তা কি হয় বলো? আমি কোনো উত্তর না। আমার কিছুই ভালো লাগছে না। আমাদের দুজনকে এক গ্লাস করে ঠান্ডা লাচ্ছি। আমি ধীরে ধীরে সেটা খাওয়া শেষ করলাম। তারপর সেখান থেকে নেমে নদীর পাড়ে নিয়ে গেল। সেখানে লাইন বাই লাইন কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। ইমরান হাশমি ভাইয়া, শাহেদ ও রায়হান ভাইয়া হাতে বড় একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে।
আমার একবার মনে হচ্ছে এসব আমার জন্য, আবার মনে হয় না আমার জন্য নয়। আমি এনাজকে জিজ্ঞেস করলাম, আপনার ভালোবাসার মানুষটাকে যে দেখছি না। এনাজ মুচকি হেসে বলল, চলতে থাকো তাহলেই দেখতে পাবে। তাং ভাইয়া মুখ টিপে হেসে বলল, কিরে শাকচুন্নি, কেমন লাগছে? আমার আবার কেমন লাগবে? এসব তো আমার জন্য নয়। কথাটা বলে মুখ গোমরা করে রাখলাম। তাং ভাইয়াকে বলতে ইচ্ছে করছিল ভেতরটা পুড়ে যাচ্ছে আমার, কিন্তু বলা হলো না। সামনে যেতেই শারমিন ও তন্নিকে দেখে বর্ষর একটা ঝাটকা খেলাম। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি রে তোরা এখানে? শারমিন ভ্রু নাচিয়ে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? তুই না বাসায় চলে গেলি, আবার চলে এসেছি। ওদের হাতেও একই রকম সাদা শক্ত হার্ড কাগজ, সম্ভবত তাতে কিছু লেখা, কিন্তু উল্টো করে রাখায় কিছু দেখা যাচ্ছে না। আমি তন্নিকে জিজ্ঞেস করলাম, কাগজে কি লেখা? তন্নি মুখ ভেঙচি দিয়ে বলল, দেখাবো না। ভাইয়ার ভালোবাসার মানুষের আগে এগুলো কেউ দেখতে পারবে না। ওহ! নদীর দিকে চোখ যেতেই ফুলে সজ্জিত একটা নৌকা দেখতে পেলাম। নৌকার কিনারে ও ভেতরে নানা ফুলের সমাহার। এনাজ আমার এক হাত ধরে নৌকা উঠল। আমি বোকার মতো সবকিছু দেখছি। কি হচ্ছে কিছুই বোধগম্য নয়। এনাজকে জিজ্ঞেস করলাম, আমাকে এখানে নিয়ে এলেন কেন? এনাজ কথার উত্তর না দিয়ে নৌকার ওপর থেকে সবার মতো হার্ড কাগজটা নিয়ে এক হাঁটু মুড়ে বসে আমার দিকে মেলে ধরল, আরেক হাতে কতগুলো গোলাপ বাড়িয়ে। কাগজে থাকা লেখাটা পড়ে আমার চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম। পেছনে তাকিয়ে দেখি সবাই হাসছে, আর তাদের হাতের কাগজেও সেম লেখা। অবিশ্বাস্য চোখে সবার দিকে চোখ বুলিয়ে এনাজের দিকে তাকালাম। এনাজ কাতর গলায় কাগজে লেখা কথাটাই বলল, নোভা, উইল ইউ বি মাই পোলাপাইনের আম্মা? এনাজ কথাটা বলার সাথে সাথে সবাই একসাথে ওহো বলে উঠল। পার্টি স্প্রে দিয়ে পুরো সাদা ভূত বানিয়ে আমাদের দুজনকে। আমি এখনো শর্টডে আছি। আমি বোধহয় জেগে জেগে স্বপ্ন দেখছি। নিজের গায়ে জোরে একটা চিমটি মারলাম। না, স্বপ্ন দেখছি না। বেচারা আমার উত্তরের আশায় এখনো উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু তাহলে আমার জন্য ছিল। আর এনাজের ভালোবাসার মানুষটা আমি। এত কিছু দেখেও আমি পুরো সিউর হতে পারলাম না। কিন্তু এখন আমার খুশি হওয়ার বদলে রাগ লাগছে। আমি ভেবেছিলাম সে অন্য কাউকে ভালোবাসে, তাই এত কিছু এনজয় করতে পারিনি। এখন উনি সারপ্রাইজ তো পুরো মাটি করেই। আগে একটু বললেই কি হতো? তাহলে কি এত আনন্দ নষ্ট করতাম আমি? আমার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। দাঁতে দাঁত চেপে তাং ভাইয়ার দিকে তাকিয়ে কটমট করে বললাম, ভাই তোরা শুরু করছিস কি? আমাকে আগে থাকতে অল্প একটু জানালেই কি হতো? নয়তো আমি এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো কি মন খারাপ করে বরবাদ করতে পারতাম। এখন তোরা আমারে এক গ্লাস আনারস নাথুরি দুধ আর সাথে আনারস দে। খাইয়া চিত হইয়া ভেটকাইতে ভেটকাইতে মইরা যাই। নোভা, উইল ইউ বি মাই পোলাপাইনের আম্মা? আমার কথা শেষ হতেই এনাজ আবারও তার বিখ্যাত উক্তিতে আমাকে জিজ্ঞেস করল,
আমি একবার সবার দিকে কটমট করে তাকিয়ে এনাজের দিকে তাকালাম। এতদিন আমি জানতাম প্রপোজ করে ডু ইউ লাভ মি, উইল ইউ ম্যারি মি বলে। আজ প্রথম এমন আজব স্টাইলের প্রপোজ দেখলাম। সোজা পোলাপাইনের আম্মা। আমার সাথে থাকতে থাকতে কি তারও মাথা খারাপ হয়ে গেল নাকি? আসলেই ভাববার বিষয়। আমি মুখ বাঁকিয়ে বললাম, ভালোবাসা, বিয়ের কথা না বলে সোজা বাচ্চা কাচ্চার চিন্তা। এত অ্যাডভান্স হতে কে বলেছে? এনাজ মুখটা কুচোমুচো করে বলল, গতকাল ইফাতের যা কাণ্ড দেখলাম তাতে আমি আর দেরি করতে চাইনি। সোজা প্রপোজ করে ওই পিচ্চি পোলা তোমার পেছনে যেভাবে আঠার মতো লেগেছে তাতে আমার তো ভয় হচ্ছিল তুমি আবার ওকে মেনে না নাও। তাহলে আমার কি হবে বলো তো? আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার যখন ভালোবাসা, বিয়ে ছাড়া বাচ্চার দরকার তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন। নয়তো অনলাইন থেকে অর্ডার করুন। কিংবা আল্লাহর কাছে চান, উপর থেকে টুপ করে ফেলে দিবে। তাং ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল, এত কথা পেঁচাচ্ছিস কেন? ও যা জিজ্ঞেস করেছ তার উত্তর দে। আমি ডান হাতের নখ কামড়িয়ে তাং ভাইয়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাচ্চা যে আকাশ থেকে টুপ করে পড়ে তা তোরা জানিস না? কেন ওই গল্পটা শুনিসনি? সবাই আমার দিকে বিস্মিত চোখে তাকালো। আমার এমন আজব কথাবার্তা শুনে তারা যে অবাক প্লাস রেগে যাচ্ছে তা আমি জানি। তবে আজ আমি কিছুতেই এনাজের প্রপোজ অ্যাকসেপ্ট করব না। আমার আনন্দ মাটি করে সারপ্রাইজ। আরেকটু হলে আমি কান্না করে দিতাম। এবার বুঝবে মজা। আগে থাকতে একটু জানালেই কি হতো? সবাই একসাথে জিজ্ঞেস করল, কোনো গল্প? আমি হাই তুলে বললাম, বলছি। তবে আগে একটু বসে নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। এনাজের দিকে তাকিয়ে, নৌকার মাচা ভালো তো? এনাজ একবার রেগে তাকালো। আমি তার দৃষ্টি উপেক্ষা করে আরাম করে 2 পা মুড়ে নৌকার ওপর বসে পড়লাম। তারপর বললাম, তোমরা চাইলে বালিতে বসতে পারো, যদি তোমাদের ইচ্ছে হয় আর কি। এত মানুষ তো আর এই ছোট নৌকায় জায়গা হবে না। রৌনক মুখটাকে নিস্তেজ করে বলল, আমি আগেই বলছিলাম তাং ভাই আপনার বোন দেখেন আজকের এত সুন্দর একটা মোমেন্টকেও তেটা বাজিয়ে দিবে। এবার বিশ্বাস হলো তো? শারমিন বিরক্তির সাথে বলল, নোভা তুই কি শুরু করছিস? আমি ঠোঁট উল্টিয়ে বললাম, আমি আবার কি করলাম? আমি তো একটা গল্প বলতে চাইছিলাম, কিন্তু তোরাই শুনছিস না। তাং ভাইয়া রেগে বলল, তোর গল্পের গুষ্টি কিলাই। এনাজের প্রপোজালের উত্তর দে। আমি হুমকির সুরে বললাম, একদম আমার সাথে রাগ দেখাবি না। চুপচাপ আমার গল্প শোন, নয়তো তোর বন্ধুকে কিন্তু রিজেক্ট করে দিব। এনাজ তাং ভাইয়াকে বলল, চুপ কর তাং, ওকে বলতে দে। ওকে দিয়ে বিশ্বাস নাই। তারপর যদি সত্যি আমায় রিজেক্ট করে দেয় তখন কি হবে? টি পোকা তুমি বলো। আমি অনুমতি পেয়ে খুশি হয়ে গেলাম। তাং ভাইয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলতে শুরু করলাম,
এক ছোট বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞেস করল, আম্মু আমি কিভাবে হলাম? তার মা মুচকি হেসে বলল, আমি একটা টবে ছোট একটা বীজ বুনেছিলাম। তারপর সেটাকে প্রত্যেক দিন পানি দিতাম, যত্ন নিতাম আর আল্লাহর কাছে একটা ছেলে বাবু চাইতাম। একদিন গিয়ে দেখি টবের মধ্যে তুমি শুয়ে শুয়ে কাঁদছ। আল্লাহ তোমাকে আমার কাছে এভাবেই পাঠিয়েছে। ছোট বাচ্চাটা এসব কথা মনোযোগ সহকারে শুনল। সেদিন বিকেলেই তাদের বারান্দায় থাকা টবে একটা ছোট বীজ লাগিয়ে পরের দিন বিকেলে সে পানি দিতে গেল। গিয়ে দেখে টবের ওপরে মাঝারি সাইজের একটা ব্যাঙ বসে আছে। তাকে দেখে বাচ্চাটা রেগে বলল, ইচ্ছা করতাছে তোরে আছাড় দিয়া মাইরা ফালায়। কিন্তু কেমনে মারি? তুই তো আমার পোলা। বাবা হয়ে তো আমি সন্তানকে মারতে পারি না। আমার গল্প এখানেই শেষ। এনজিও সংস্থা আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে আপনার আর পোলাপাইনের আম্মাকে খুঁজতে হবে না। আমার গল্প শুনে সবাই মুচকি হাসতে লাগলো। শারমিন, তন্নি হো হো করে হাসছে। তন্নি বলল, এটা কি ছিল নোভাপু? টবে বীজ বুনলে বাচ্চা হয়? আজকে প্রথম জানলাম। এসব গল্প তোমার দ্বারাই সম্ভব। আমি দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তন্নি হাসি থামিয়ে বলল, আমি সিউর ওই পিচ্চি ছেলেটা ইফাত। কারণ ওই পিচ্চি এত অ্যাডভান্স। এনাজের দিকে তাকিয়ে দেখি সে এক হাত মাথায় দিয়ে দুই পা ছড়িয়ে নৌকার ওপর বসে আছে। তাং ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, চল তো সবাই, ওদের একটু একা কথা বলতে দে। ভাইয়ার বলতেই সবাই একে একে চলে গেল। কিছু সময় কেউ কোনো কথা বললাম না। আমি নৌকার ওপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে মনোযোগ সহকারে তার পাপড়ি ছিঁড়তে লাগলাম। নীরবতা ভেঙে এনাজ প্রথমে আমাকে ডাকল, টিডি পোকা। বলুন। আমাকে অ্যাকসেপ্ট করে নাও না প্লিজ। উহু, এত সহজে না। খুব সহজে আমাকে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না। আগের জনের মতো অবহেলাও করতে পারেন। আপনাকে আমি অ্যাকসেপ্টও করব না। আবার রিজেক্টও করব না। আপনি ঝুলে থাকবেন। বাদুড়ের মতো ঝুলতে থাকুন। দেখি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আপনার ভালোবাসার পরীক্ষাও হয়ে যাবে। দেখো আমি কিন্তু তোমার অতীতের সবকিছু জানি। আমার তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি শুধু আমার হলেই চলবে। পাওয়ার আগে সবাই এরকম ডায়লগ ছাড়ে। আমি ডায়লগ ছাড়ছি না। সত্যি বলছি। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? বলেন। তুমি কি আমায় একটুও পছন্দ করো না? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? অবশ্যই সত্যি বলবে। আপনাকে আমার ভালো লাগে। তবে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে কিনা তাতে আমার ডাউট আছে। তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? ওই যে বললাম, খুব সহজে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না, বরং আমাকে সস্তা ভাববেন। তাছাড়া আরও দুটো কারণ আছে। কি? আপনি যেদিন দেশে আসছেন সেদিন এয়ারপোর্টে কিন্তু আমাকে ইনসাল্ট করেছিলেন। অনেক অ্যাটিটিউড দেখিয়েছেন, যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি মনে মনে সেটা জমিয়ে রেখেছি। এনাজ শুকনো মুখ করে জিজ্ঞেস করল,
কি করছি আমি? এখনই ভুলে গেছেন। আপনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছিলেন। তখন আমি হাত মেলানোর আগে আপনি তন্বীর সাথে হাত মিলিয়ে ফেলছেন। আমার সেটা অনেক খারাপ লাগছে। আমার প্রেস্টিজে লেগেছে। তাছাড়া আপনি একবার আমার দিকে তাকাননি। বাপরে কি অ্যাটিটিউড! এখন থাকেন আপনার অ্যাটিটিউড নিয়ে। আমি আপনাকে অ্যাকসেপ্ট করব না তো। সেই মাসখানেক আগের কথা এখনো মনে রেখেছ? মেয়েরা এমনি। যেই বিষয়টা তাদের প্রেস্টিজে লাগে সেটা সারা জীবন মনে রাখে। আর সুযোগ পেলে সেটার সুদসুদ্ধ উসুল করে। আমি তোমার সাথেই হাত মিলাতে চেয়েছিলাম। কিন্তু মনে হঠাৎ শয়তানি বুদ্ধি জাগল। তাই তোমার সাথে না মিলিয়ে তন্বীর সাথে হাত মিলালাম। আর তোমার দিকে আমি তাকাইনি তা কে বলেছে? গাড়িতে না হলেও ২৩০ বার আমি তোমার দিকে তাকিয়েছি। সেটা কি তুমি দেখছ? হুহ, ভালো করছেন। এবার বসে থাকেন। এবার দ্বিতীয় কারণ বলো। আমাকে এত বড় সারপ্রাইজ দিবেন তা আগে বললেন না কেন? আমি মন খারাপের জন্য কোনো কিছু উপভোগ করতে পারিনি। আমি ভেবেছি আপনি হয়তো অন্য কাউকে পছন্দ করেন। আমার ভীষণ খারাপ লাগছিল যখন আপনি বললেন আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন। তখন আমার অনেক কান্না পাচ্ছিল। আনমনে যে আমি কি বলে দিয়েছি নিজেও জানি না। যখন হুঁশ এলো তখন জিহ্বায় কামড় দিয়ে এক হাতে মুখ ঢেকে ফেললাম। এনাজ মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো। তাকে এগিয়ে আসতে দেখে আমি পেছনের দিকে হেলে পড়লাম। উনি মিটমিট করে হাসতে হাসতে বলল, তুমিও আমাকে ভালোবাসো? আগে ডাউট ছিল, এখন সিউর হলাম। একটুও না। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। তুমি আমাকে ভালো না বাসলে প্রপোজের কথা শুনে কখনোই মন খারাপ করতে না। কিংবা তোমার চোখ পানিতে টলমল করত না। আমি কিন্তু বাইকের আয়নায় দেখেছিলাম তুমি উপর দিকে তাকিয়ে চোখের পানি নিচে না পড়ার ব্যর্থ চেষ্টা করছিলে। একদম না। আমি আপনাকে ভালোবাসি না। দূরে যান। অস্বস্তি লাগছে। তুমি আমাকে ভালোবাসো। সেটা তুমি স্বীকার না করলেও আমি জানি। আর যদি ভালো নাও বাসো তাতেও সমস্যা নেই। খুব শীঘ্রই আমাকে ভালোবেসে ফেলবে, তোমার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা স্বীকার করিয়েই ছাড়ব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এত সোজা নয়। এত কঠিনও নয়। হো হো, আমিও দেখব। ওকে, দেখে নিও। এনাজ আমার থেকে দূরে সরে গেল। আমি বড় করে হাঁফ ছাড়লাম। এতক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। হঠাৎ একটা কথা খেয়াল হতেই আমি এনাজকে বললাম, চলুন নৌকা দিয়ে ঘুরি। আমি নৌকা চালাতে পারি না। তাহলে পারেনটা কি? তোমাকে অনেক ভালোবাসতে। ইস! তাং ইমানদের ডাকি। দেখি ওরা কেউ পারে কিনা। এনাজ সবাইকে ডাকল। একে একে সবাইকে জিজ্ঞেস করা হলো। কিন্তু কেউ নৌকা চালাতে পারে না। আমি ভেবেছিলাম নৌকায় ঘুরব। কিন্তু সেই আশায় গুড়ে বালি। রেগে বললাম,
কেউ যখন নৌকা চালাতে পারেন না তাহলে এই নৌকা রাখার মানে কি? মনে হচ্ছে মাশরুমের বদলে ব্যাঙের ছাতা সাজিয়ে রেখেছে। যাও সবাই মিলে এই নৌকাকে জাদুঘরে সাজিয়ে রেখে আসেন। কেউ যদি জিজ্ঞেস করে এই নৌকার সাথে কি ইতিহাস জড়িত, তাহলে সাথে লিখে দিন এই নৌকায় এনজিও সংস্থা তার টিডি পোকাকে প্রপোজ করেছে। তাই এই নৌকা এত স্পেশাল। একটাও কাজের না, সব নিষ্কর্মা। এনাজ মুখ গোমরা করে বলল, আমার কোনো দোষ নেই। এই পুরো প্ল্যান ওরা সবাই মিলে করেছে। আমি জোরে চেঁচিয়ে বললাম, এই নৌকার আইডিয়া কার? সব বন্ধুরা একসাথে ইমরান হাশমি ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া হে হে করে হেসে বলল, নৌকায় বসে প্রপোজ করার আইডিয়া আমার ছিল, কিন্তু তোমার যে নৌকা দিয়ে ঘুরতে মন চাইতে পারে সেটা আমার খেয়াল হয়নি। নয়তো সেই ব্যবস্থাও করে রাখতাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, যেমন ঘাটরা মানুষ তেমন তার ঘাটরা আইডিয়া। একটাও কাজের নয়। ধুর, মুডটাই নষ্ট করে। আমি নৌকা থেকে নেমে গেলাম। এনাজও নেমে এলো। সে নামতেই তার সব বন্ধু তাকে ঘিরে ধরল। তৌহিদ ভাইয়া জিজ্ঞেস করল, কি এনাজ অ্যাকসেপ্ট করেছে? এনাজ মুখটাকে একটুখানি করে মাথা নাড়িয়ে না বলল। তারপর কান্নার অভিনয় করে রায়হান ভাইয়ার কাঁধে মুখ গুজে বলল, অ্যাকসেপ্টও করেনি আবার রিজেক্টও করেনি। ঝুলিয়ে রেখে দিয়েছে। শাহিদ ভাইয়া বলল, এই মেয়েরা না এরকমই। ছেলেদেরকে তাদের পিছনে না ঘুরিয়ে কখনো অ্যাকসেপ্ট করে না। একটা ছেলেকে তার পেছনে ঘুরিয়ে কি মজা পায় তা আল্লাহ আর মেয়েরাই জানে। আজ অবধি আমি বুঝতে পারলাম না। তাদের কথা শুনে আমি মিটমিট করে হাসতে লাগলাম। সবাই বেচারাকে সান্ত্বনা দিচ্ছে। আর তাং ভাইয়া আমার দিকে রেগে খায়া ফালামু লুক দিচ্ছে। মিনিট 10 মধ্যে সেখান থেকে সবাই বের হয়ে গেলাম। একটা ছোট টং দোকান থেকে সবাই একসাথে আনন্দ করে চা খেলাম। চায়ের বেলটা অবশ্য এনাজি দিয়েছে। তারপর যার যার বাড়ির দিকে রওনা। শারমিনকে তৌহিদ ভাইয়া পৌঁছে দিবে। তন্নি তাং ভাইয়ার বাইকে আর আমি এনাজের বাইকে উঠলাম। নদীর পাড়ে যাওয়ার সময় যতটা খারাপ লাগছিল এখন তার 2 ডবল বেশি ভালো লাগছে। ইস, এনজিও সংস্থা আমাকে ভালোবাসে। এই কথাটা মনে আসতেই মনে লাড্ডু ফুটছে। আমি এনাজকে মেনে নিব। তবে একটু দেরি করে। বাসার গেইটের সামনে আসতেই আমরা নেমে গেলাম। তাং ভাইয়া, তন্নি ভেতরে ঢুকে গেছে। এনাজ বাইকের সামনে থেকে প্রপোজ করার সেই গোলাপগুলো আর এক বক্স চকলেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। রিজেক্ট যেহেতু করনি এগুলো নিতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। অ্যাকসেপ্টও কিন্তু করিনি। করনি তো কি হয়েছে? খুব শীঘ্রই করে নিবে। তাছাড়া এতদিন অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা দিন কি করতে পারবো না? অবশ্যই পারব। ইফাতের মতো আমিও একটা কথা বলছি, তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এই এনাজ বিয়ে করলে তার টিডি পোকাকেই করবে। টিডি পোকা শুধু এনাজের, আর কারো নয়। কথাটা বলেই এক চোখ মারল। আমরা দুজন একসাথে হেসে উঠলাম।
আমি চকলেট বক্সটা আর গোলাপগুলো তার হাত থেকে নিয়ে নিলাম। সে বাইক ঘুরিয়ে স্টার্ট করতেই আমি কিছুটা জোরে চেঁচিয়ে বললাম, আমার বাবা মাকে রাজি করান। তারা রাজি হলে আমার কোনো আপত্তি নেই। আপনার পোলাপাইনের আম্মা হতে আমি রাজি আছি। এনাজ চোখ দুটোকে রসগোল্লা বানিয়ে চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করে আমার দিকে তাকালো। আমি হাতে থাকা গোলাপগুলো দিয়ে মুখ ঢেকে ফেললাম। গোলাপ সরাতেই দেখতে পেলাম সে খুশি হয়ে ঠোঁটে হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। আমি লজ্জা পেয়ে বাসার ভেতরে দৌড়ম। পেছনে তাকানোর মতো অবস্থায় আমি নেই। সারা বাসায় হুলস্থুল লেগে গেছে। সেই সকাল 6টার থেকে গোছগাছ শুরু হয়েছে। এখন সকাল 9টা। তবুও গোছগাছ শেষ হয়নি। আজ থেকে কলেজ বন্ধ। আর আজই আমরা গ্রামে যাব। আগামীকাল ভাইয়ার হলুদ সন্ধ্যা। সকাল থেকে এই অবধি আম্মু, আব্বু, চাচাতো ভাই বোন, ভাগ্নিরা কল দিতে দিতে হাঁপিয়ে উঠছে। গতকাল রাতে কোনো কিছু গোছানো হয়নি। এতে তাং ভাইয়া আমাদের তিনজনের ওপর হেব্বি রেগে আছে। সব গুছিয়ে বোরখা পরে তৈরি হয়ে বসে আছি। কিন্তু এখন তাং ভাইয়ার খবর নেই। আধা ঘন্টা আগে বের হয়ে গেছে, এখনো আসার নাম নেই। বোরখা উঠিয়ে সোফায় 2 হাঁটু মুড়ে বসে বসে মোবাইল গুতাচ্ছি। তন্নিরও একই অবস্থা। খালামণি নেকাব লাগিয়ে আমাদের সামনে এসে বলল, সব ঠিকমতো নিয়েছিস তো? গ্রামে গিয়ে আবার বলিস না এটা নিতে মনে নেই, এইটা আনিনি। আমি মোবাইলের থেকে চোখ সরিয়ে খালামণির দিকে তাকিয়ে বললাম, আমি সব ঠিক মতো নিয়েছি। তন্নিকে জিজ্ঞেস করো ভালো করে। এর তো আবার অভ্যাস আছে এসবের। খালামণি আমার সামনে থেকে সরে গিয়ে তন্নিকে জিজ্ঞেস করল, সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? কোনো কিছু বাদ পড়েনি তো আবার? ভালো করে চেক করে দেখ। যদি বিয়ের অনুষ্ঠানে বলিস কোনো জিনিস আনতে মনে নেই তাহলে কিন্তু খবর আছে। তন্নি বোকার মতো খালামণির দিকে তাকিয়ে আছে। তারপর জোরে চেঁচিয়ে বলল, আমাকে কিছু বলো। কি বলো? কিছু শুনতে পাচ্ছি না তো। জোরে বলো। একটা থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে ফেলবো। তাহলেই শুনতে পাবি। কানের থেকে ইয়ারফোন খোল। যখন সময় পায় তখনই কানে ঢুকিয়ে বসে থাকে। কি বলো আম্মু? খালামণি রেগে তন্নির কানের থেকে টেনে ইয়ারফোন খুলে ফেলল। তন্নি খালামণির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তিনি এত রেগে আছে কেন। আমি মুখ টিপে কিছু সময় হাসলাম। খালামণি ওকে এক দফা ঝাড়ল। আমি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলাম। 9:15। তাং ভাইয়া আসার নাম নেই। আমি খালামণিকে জিজ্ঞেস করলাম, খালামণি আমরা কি বাসে যাব? আমার বাসে উঠতে ভালো লাগে না। বমি করতে করতে অবস্থা খারাপ।
বাসায় যাওয়ার পর বিছানার থেকে মাথা উঠাতে পারি না। বাসের ঘূর্ণিটা মনে হয় আমার মাথায় ঘুরে। খালামণি ব্যাগগুলো একসাথে জড়ো করতে করতে বলল, তোর তাং ভাইয়া তো সিএনজি আনতে গেল। কে জানে পেয়েছে নাকি। যদি সিএনজি পায় তাহলে বাসে যাব না, ডাইরেক্ট এখান থেকে সিএনজি নিয়ে তোদের বাসার সামনের রাস্তার মোড়ে নামবে। আর যদি সিএনজি না পায় তাহলে বাসেই যেতে হবে। বাসের কথা শুনলেই আমার ভেতর থেকে সব গুলিয়ে আসে। এখনই বমি বমি লাগছে। বাসে উঠলেই কি হবে আল্লাহ মালুম। 7টা বাজে রওনা দিতে চেয়েছিলাম, 10টা বেজে গেল। জামে পড়লে বিকালের আগে যেতে হবে না। ছেলেটার আসারও খবর নেই। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য ইফাতদের ফ্ল্যাটে যাব। তাদের থেকে বিদায় নিতে হবে তো। 6-7 দিনের সফরে যাচ্ছি। তাং ভাইয়া বলে বৌভাতের পরদিন সকালে চলে আসবে। কিন্তু আমি জানি জামাই বাজারের আগে আসা হবে না। আজকে বুধবার, আসতে আসতে সামনের মঙ্গলবার। আমাকে উঠতে দেখে খালামণি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? ইফাতদের বাসায়। সবার থেকে বিদায় নিয়ে আসি। আমি সকালে গিয়েছিলাম। যাওয়ার আগে আরেকবার বলে যাব। আমি দ্রুত পায়ে ওদের ফ্ল্যাটের দিকে চলে গেলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে গেলাম। দেখি ইফাত, সিফাত সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। আমাকে দেখে সিফাত জিজ্ঞেস করল, কোথায় যাও ভাবি? আমাদের গ্রামের বাসায় যাচ্ছি। তোর আম্মু কোথায়? রুমে আছে। আমি গ্রামে যাব শুনে ইফাতের মুখটা একটুখানি হয়ে গেল। মুখ গোমরা করে জিজ্ঞেস করল, কবে আসবা? 1 সপ্তাহ পর। এতদিন থাকবা কেন? চাচাতো ভাইয়ের বিয়ে। আমি আর ড্রয়িং রুমে দাঁড়ালাম না। ইফাতের আম্মুর রুমে ঢুকলাম। তার থেকে বিদায় নিলাম। ইফাতের দাদির সাথেও দেখা করে এলাম। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যেও। আর তাড়াতাড়ি ফিরে এসো। তুমি বাসায় না থাকলে মনে হয় সবকিছু ফাঁকা ফাঁকা। আমি তাকে আলতো হাতে জড়িয়ে ধরে বললাম, দোয়া করবেন। সহি সালামত যেন বাসায় ফিরে আসতে পারি। নিজের খেয়াল রাখবেন। আমার ননদিনীকে না খাইয়ে রাখবেন না। পেটের কাছে কান রেখে, এই যে ননদি, আমার শাশুড়ি আম্মাকে কষ্ট দিও না। কিক মেরো না। তবে তোমাকে না খাইয়ে রাখলে 2-একটা কিক মেরো। তবে বেশি জোরে না। দাদি ইফাতকে উদ্দেশ্য করে বলল, কিরে ইফাত, তোর বউ তো গ্রামে চলে যাচ্ছে। তুই যাবি না তোর শ্বশুরবাড়ি?
ইফাত মন খারাপ করে বসেছিল। ওর দাদির কথায় দৌড়ে নিজের রুমে চলে গেল। ধড়াম করে দরজা আটকে। সিফাত মুখ টিপে হেসে বলল, ভাবি চলে যাবে তাই ভাইয়া কষ্ট পাচ্ছে। ওর কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। এর মধ্যে তন্নি দরজা দিয়ে উকি মেরে বলল, নোভাপু চলে আসো। ভাইয়া সিএনজি নিয়ে চলে আসছে। আরো দেরি করলে ভাইয়া রেগে আইটেম বম হয়ে যাবে। তখন যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আমি দ্রুত পায়ে দরজা দিয়ে বের হতে হতে তাদেরকে বললাম, আসি আন্টি, আসছি দাদি। সিফাত ভালো থাকিস। আমার শাশুড়ি মাকে জ্বালাস না। আরেকজন তো গাল ফুলিয়ে দরজা আটকে বসে আছে। তাকে বলে দিয়েন আমি চলে গেছি। বাসায় ঢুকে ব্যাগ নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। খালামণি তাদের থেকে বিদায় নিয়ে ভালো করে তালা লাগিয়ে নিচে চলে এলো। সিএনজির সামনে যেতেই দেখি তাং ভাইয়া আমাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি ওর মন জয় করার জন্য সব দাঁত বের করে একটা ভুবন ভুলানো হাসি এতে কাজ হলো না। ভাইয়া আরো রেগে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাগ, জিনিসপত্র সব সিএনজিতে উঠালো ভাইয়া। তন্নি সিএনজিতে উঠে বসল। আমি উঠতেই নিলে ভাইয়া বলল, তুই এখানে কেন উঠিস? তাহলে কোথায় উঠব? সিএনজিতে তোর জায়গা হবে না। তাহলে আমি কিসে যাব? সিএনজি ছাদে বসে যদি যেতে পারিস তাহলে তোকে নিতে পারি। নয়তো তুই তোর ভালোবাসা ইফাতের কাছে থাকবি। আমি ওর দিকে খায়া খালামুল্লুক দিয়ে জোরে চিৎকার দিয়ে খালামণিকে ডাকলাম, খালামণি দেখো তোমার পোলায় কি কয়। কি বলে? আমাকে সিএনজি ছাদে বসে যেতে বলে। ওর কথায় কান দিস না তো। আমি মুখ ভেঙচি কেটে সিএনজিতে উঠতে নিলে তাং ভাইয়া আবার বলল, সিএনজি তোর জন্য আনি নাই। আমার ভীষণ রাগ হচ্ছে। সাথে কান্নাও পাচ্ছে। রেগে বললাম, যা, আমি যাব না। তোরাই যা। চোখ দিয়ে পানি বোধ হয় এই পড়ে যাবে। তাং ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, না গেলে আরো ভালো। থাক তুই। তোর জন্য বাইকের ব্যবস্থা করলাম। আর তুই আমার সাথে এমন করলি না। যা, তুই সিএনজি তে যা। আমি বাইকে চলে যাচ্ছি। তাং ভাইয়ার কথার আগাগোড়া কিছু বুঝলাম না। চোখ মুখে বিস্ময় চিহ্ন নিয়ে ভাইয়ার দিকে তাকালাম। তখনই আমার সামনে এসে একটা বাইক থামলো।
বাইকে থাকা মানুষটা দেখে আমি আরেক দফা অবাক। এনজিও সংস্থা এখানে কি করছে? তার কাঁধে ব্যাগ, পরনে পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ভাব পুরো জামাই জামাই। এনাজ মুখ দিয়ে টক করে শব্দ করে বলল, বাইকে উঠো। মানে, গ্রামে যাবা না? হ্যাঁ। তাহলে বাইকে উঠে বসো। আপনি কোথায় যাবেন? তোমার গ্রামে। আমি ঠিক বুঝলাম না। আমিও তোমাদের সাথে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আপনিও আমাদের সাথে যাবেন? দাওয়াত ছাড়া যাচ্ছি না। গরিব হতে পারি, কিন্তু এতটা নীচ মানসিকতার মানুষ নই। আমি তা কখন বললাম? আসলে কিভাবে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। তাং ভাইয়া সিএনজিতে উঠার আগে এনাজকে বলল, সাবধানে আসিস। আর শাকচুন্নিকে ধরে বেঁধে রাখিস। কোনো শ্যাওড়া গাছ পেলে যেন আবার ঝুলে না পড়ে। এনাজ মুচকি হেসে বলল, তোরা যেতে থাক, আমরা আসছি। গ্রামে গিয়ে দেখবি তোদের আগে আমরা পৌঁছে গেছি। তাং ভাইয়া আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। আমি রেগে ওর দিকে তাকালাম। এনাজ ওর পিঠের ব্যাগটা দৌড়ে সিএনজিতে রেখে আসলো। খালামণি এনাজকে বলল, সাবধানে চালিও, বেশি স্পিডে চালানোর দরকার নেই। তন্নি চেঁচিয়ে আমাকে বলল, তোমারই তো ভালো হলো নোভাপু, আরামে বাইকে করে আসতে পারবে। একটু সাবধানে বসো। এনাজ ভাইকে আবার জাপটে ধরে চাপটি বানিয়ে ফেলো না। গ্রামে দেখা হচ্ছে। হ্যাপি জার্নি। আমি ওর দিকে রেগে তাকাতেই ও খিলখিল করে হেসে উঠল। খালামণি আমাকে সাবধান করে দিয়ে বলল, বোরকা সাবধানে রাখিস, বাইকের চাকার মধ্যে পেঁচিয়ে যেন না যায়। দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। এনাজ এসে বাইকে বসল। সিএনজির চালক আল্লাহর নাম নিয়ে রওনা। এনাজ আমার দিকে তাকিয়ে বলল, গ্রামে যাওয়ার ইচ্ছে আছে? জি। তাহলে উঠেন, এবার রওনা দেই। আমি চুপচাপ তার পেছনে উঠে বসলাম। কাঁধে হাত রাখতেই উনি বাইক চালু করল। আমার কাছে একটা সাইড ব্যাগ ছাড়া কিছুই নেই। সবকিছু সিএনজিতে। মাঝারি স্পিডে বাইক চলছে। আমার মন খুঁতখুত করছে। আমি এনাজকে জিজ্ঞেস করলাম, আপনি সত্যি আমাদের বাসায় যাবেন? না, তোমাকে বেচতে যাচ্ছি। মেয়েদের দালালের হাতে তুলে দিয়ে বেশ বড় একটা অ্যামাউন্ট পাব। সেগুলো নিয়ে বিদেশ চলে যাব। ধুর। এনাজ জোরে হাসতে লাগল। তারপর হাসি থামিয়ে বলল, সত্যি তোমাদের বাসায় যাব। বিয়ের অনুষ্ঠানে থেকে তোমাদের সাথেই আসব। নিশ্চয়ই মনে মনে ভাবছো আমি দাওয়াত ছাড়া যাচ্ছি নাকি? আরে না, তা নয়। সেদিন তাঙ্গের সাথে তোমার ভাইয়ার বিয়ের শপিংয়ে গিয়েছিলাম। তোমার মনে আছে? আমি যেতে চাইনি। তাং জোর করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ। সেখানে শপিং শেষ করে তোমার চাচাতো ভাইবোন জেকে ধরেছিল, বিয়েতে আমাকে যেতেই হবে। ওই দিনই আমাকে দাওয়াত করেছিল। সকালে তোমার চাচাতো ভাই কল করেছিল।
এত করে তারা বলল আমি যদি না যাই তাহলে তো বিষয়টা খারাপ দেখায়। সকালে তাং ও জোর করে বলল যেতেই হবে। আমি তো প্রথমে রাজি হয়নি। তাং রেগে যায় আমি আসব না বলে। অগত্যা আসতেই হলো। আমিও মনে মনে ভাবলাম হবু শ্বশুরবাড়ি দেখা হয়ে যাবে। তাছাড়া হবু বউও আমার চোখের সামনে থাকবে। এই সুযোগ তো মিস করা যায় না। আমি মুচকি হাসলাম তার কথায়, কিন্তু কোনো উত্তর না। মেইন রোডে উঠে 10 মিনিট পর জামে পড়লাম। একটু এগোই আবার জাম। আজ থেকে সরকারি ছুটি। পুজোর ছুটি উপলক্ষে সবাই কমবেশি গ্রামে যাচ্ছে। জাম থাকাই স্বাভাবিক। গুলিস্তানে এসে আবার পড়লাম জামে। সে কি জাম বাবা গো! অবস্থা খারাপ। আমি এনাজের পিঠে হেলান দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমি জার্নি করতে গেলে ঘুমিয়ে সময় পার করি। কুচিয়ামোড়া ব্রিজে আসতেই বিকেল 3টে বেজে গেল। এত জামে আগে কখনো পড়িনি। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। ঘুম ভাঙল একটু আগে। একটু জাগি আবার একটু ঘুমাই। বেচারার পিঠকে আমি বালিশ বানিয়ে নিয়েছি। কখন যে তার এক বাহু পেছনে থেকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখেছি বলতেও পারি না। এনাজ অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু খাবো কিনা, কিন্তু আমি জার্নির সময় কিছু খেতে পারি না। আসলে খেতে ভালো লাগে না। আমি খাইনি বলে এনাজও খায়নি। মাওয়া রোডে চলে এসেছি। নিমতলা আসার কিছু আগে আমাদের বাইক আটকালো ট্রাফিক পুলিশ। এনাজের সামনে এসে বলল, বাইকের লাইসেন্সের কাগজ দেখান। ওয়েট। এনাজ বাইকের সামনের থেকে কাগজপত্র খুঁজে পুলিশের হাতে। পুলিশ একবার কাগজের দিকে তাকিয়ে আরেকবার আমার দিকে তাকালো। তারপর এনাজকে জিজ্ঞেস করল, মেয়েটা কে? আমার বউ। কোথায় যাচ্ছেন? শ্বশুরবাড়ি। এনাজের কথা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তবে মুখে কিছু বললাম না। তাহলে আমরা দুজনেই এখন কট খাব? এনাজ কথাগুলো বলার সময় একটু হাসেওনি। পুরো সিরিয়াস মুডে ছিল। পুলিশ আমার দিকে তাকাতেই আমি জোর করে একটা হাসি ট্রাফিক পুলিশ এনাজকে বলল, আপনারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ কি? এনাজ বিরক্তি মুখে বলল, এখন কি বউ নিয়ে শ্বশুর বাড়ি গেলেও প্রমাণ সাথে নিয়ে ঘুরব? আগে জানলেই কাবিননামা গলায় ঝুলিয়ে রাখতাম। দেখুন আপনি কিছু মনে করবেন না। আসলে ঢাকা টু মাওয়া রোডে প্রায় অনেক ছেলেমেয়ে বাইকে করে ঢাকা থেকে ঘুরতে আসে। তারপর তারা অনেকে এখানে অসামাজিক কার্যকলাপও করে। তাতে আমাদের এখানে নিয়োগ করা হয়েছে। আগে এখানে কোনো পুলিশ কাস্টাডি ছিল না। এনাজ পকেট থেকে মোবাইল বের করে অন করল। মোবাইলের ওয়ালপেপার দেখালো। ওয়ালপেপারের ছবিটা দেখে পুলিশটা বলল, ওফ সরি, আপনারা এখন যেতে পারেন। আমিও একটু উকি মেরে ওয়ালপেপারের ছবিটা দেখলাম। ছবি দেখে আমার চোখ চড়ক গাছ। এটা তো গতকালের নৌকায় থাকা ছবি। আমি পেছনে হেলে আছি আর এনাজ আমার দিকে ঝুঁকে আছে। তখন ছবি কে তুলল? আর এরকম একটা ছবি কেউ ওয়ালপেপারে দেয়? ইস, আমার দেখেই তো লজ্জা করছে।
আর উনি এই ছবি পুলিশকে দেখালো। আমি মুখ ঘুরিয়ে রাখলাম। পুলিশ আমাদের ছেড়ে। এনাজ বাইক চালু করতেই আমি তার দিকে প্রশ্ন ছুড়ে এই ছবি কে তুলছে? ইমরান। কখন তুলল? যখন আমি তোমার দিকে ঝুঁকেছিলাম তখন। এরকম ছবি কেউ ওয়ালপেপার দেয়? আমার কাছে ভালো লাগছে তাই দিয়েছি। আরও অনেক ছবি আছে। তোমার অজান্তে তুলেছি। কি হলো চুপ হয়ে গেলে যে? বদমাশ বেডা, কি সাথে বলি? আমি ভালো ছেলে। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আপনি পুলিশকে মিথ্যে বললেন কেন? পুলিশকে কি ভয় পান না? উনার সাথে এভাবে কথা বললেন কেন? আমি কি ক্রিমিনাল নাকি যে ভয় পাব? আর আমি তো ভালোভাবেই কথা বলছি। দেখলামই তো। তা আমি আপনার বউ হলাম কবে? হওনি, তবে খুব শীঘ্রই হবে। আমি আসলে হবু বউ ও হবু শ্বশুরবাড়ি থেকে হবু শব্দটা কেটে দিয়েছি। মিথ্যে তো বলিনি। সবসময় সব কথার লজিক জমানোই থাকে। রাখতে হয়। আমি ভেঙচি কেটে আশেপাশে দেখতে লাগলাম। আমাদের উপজেলার রাস্তায় এসে পড়েছি। উপজেলার মোড়ে আসতেই পেছনের একটা রাস্তা দেখিয়ে এনাজকে বললাম, এই রাস্তা দিয়ে তাজপুর নামের একটা গ্রামে যাওয়া যায়। ওই গ্রামের রাস্তাটা খুব সুন্দর। ছায়া ঢাকা, সবুজ গাছপালায় ঘেরা খুব সুন্দর একটা রাস্তা। বিকেলে হাঁটতে আসলে মন পুরো ফ্রেশ হয়ে যায়। আমরাও তাহলে একদিন আসবনি। আচ্ছা। উপজেলার বাজারে এসে এনাজ বাইক থামালো। আমাকে থানার সামনে রেখে সে বাজারের ভেতরে চলে গেল। 10 মিনিট পর কয়েকটা প্যাকেট নিয়ে ফিরে এলো। এক প্যাকেটে চিপস, বিস্কুট, চানাচুর দেখা যাচ্ছে। আর দুটোতে ফল, মিষ্টি। আমি 2 হাত কোমরে রেখে রেগে জিজ্ঞেস করলাম, এসব কি? প্রথমবার শ্বশুরবাড়ি যাব। খালি হাতে তো আর যেতে পারি না। আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি। রিজেক্টও করনি। এবার কথা না বলে বাইকে উঠো। প্যাকেটগুলো বাইকের হাতলেই ঝুলিয়ে আবার চলতে শুরু করলাম আমরা। গ্রামের রাস্তায় এসে পড়েছি আমরা। রাস্তার 2 পাশে যতদূর চোখ যায় ক্ষেতের পর ক্ষেত। সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে। কোনো কোনো ক্ষেতে চাষ দেওয়া হচ্ছে। কোনটায় বা রোদে পুড়ে সার দিচ্ছে। এখন আলু বোনার মৌসুম। আলু বোনার আগের সকল ব্যবস্থা নিচ্ছে সবাই। রাস্তার 2 পাশে বড় বড় গাছ লাগানো। সেগুলো থাকায় রোদ লাগছে না গায়ে। প্রাণভরে নিঃশ্বাস নিলাম। নিজের গ্রাম এটা। সবকিছুকে নিজের বলে দাবি করতে পারি। চারিদিকে সবুজ আর সবুজ। ঠান্ডা হাওয়া আর বিশুদ্ধ অক্সিজেন। মনটা এমনি খুশি খুশি লাগছে। চারিদিকে তাকাতে নিমিষেই মন ভালো হয়ে গেছে। এনাজ চুপচাপ বাইক চালাচ্ছে তার নিজের গতিতে। প্রায় 6 মাস পর গ্রামে আসা হলো। অনেক কিছু বদলে গেছে। তবুও ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে উড়াধুরা নাচতে। হাত দুটো 2 দিকে মেলে বাতাসটা অনুভব করতে লাগলাম। কিন্তু এনাজের ধমকে বেশি সময় হাত মেলে রাখা হলো না। এক হাতে তার কাঁধে রেখে চুপ করে বসলাম। বাইক থামল আমাদের বাসার সামনের মাটির রাস্তায়।
বাইক থেকে নামতেই আমার বড় চাচাতো বোনের 3 মেয়ে অনন্যা, অর্থি, ঐশী ও ইভা দৌড়ে আমাদের নিতে আসলো। চারটা আমাকে জড়িয়ে ধরে চ্যাপ্টা বানিয়ে ফেলছে। আমি ওদের থেকে কোনোরকম নিজেকে ছাড়িয়ে বললাম, খালামণিরা রে, আমাকে একটু নিঃশ্বাস নিতে দে। আমাকে এভাবে জড়িয়ে ধরলে আমি শ্বাস আটকিয়ে নিচে পড়ে থাকব। অনন্যা মুখ গোমরা করে বলল, এত দেরি? তোমাকে কল করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। আমি কিছু সময় পর পর ইভাকে জিজ্ঞেস করতাছি খালামণি কখন আসব। কতক্ষণ পর পর রাস্তায় এসে দাঁড়ায় থাকি। তোমরা এত দেরি করে আসবে তা জানলে তোমাদের জন্য বরণডালা নিয়ে আসতাম। তোমার জন্য আমরা কেউ দুপুরের ভাত খাই নাই, একসাথে খাবো বলে। আমি ওর গাল দুটো টেনে এক হাতে জড়িয়ে ধরে বললাম, আহারে আমার বড় কাকিটা রে, মেয়ের জন্য কত চিন্তা। অর্থি গাল ফুলিয়ে বলল, হু, বড় আপিরেই আদর করে, আমরা তো কেউ না। তোমার জন্য আমরা কখন থেকে অপেক্ষা করতাছি, কিন্তু আমাকে কেউ দেখেও না। আমি এদের কাণ্ড দেখে মিটমিট করে হাসলাম। তারপরে অর্থির এক হাত টেনে আমার পাশে দাঁড় করালাম। থাক খালামণি, রাগ কইরো না, তুমি আমার কিউটি একটা খালামণি। এখন রাগ করলে কিন্তু আবার চলে যাব। অর্থি চেঁচিয়ে বলল, এই না, 1 সপ্তাহের আগে কোথাও যাইবা না। আমরা যতদিন থাকব তুমি ততদিন থাকবা। ঐশী আমার এক হাত ওর 2 হাতের মুঠোয় নিয়ে আমাকে বলল, কেমন আছো খালামণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তোমার জন্য আমরা কখন থেকে বসে আছি। বারবার ইভা খালামণিকে জিজ্ঞেস করি, নোভা খালামণি কখন আসব। আর তোমরা কত দেরি করে আসলা। আমরা ইচ্ছা করে দেরি করি নাই। সারা রাস্তা জাম, এত জামে আগে কখনো পড়িনি। সকাল 10টায় রওনা দিয়ে এই 4টা বাজে আসলাম। খালামণি, ওই আঙ্কেলটা কে? তোমার তাং মামার বন্ধু, অনন্যা বলল। আম্মু আর মামার সাথে যে শপিং করছিল সে। ইভা আমার থেকে সাইড ব্যাগটা নিয়ে অনন্যাকে উত্তর, এনাজ ভাইয়াই ছিল শপিংয়ের সময়। অর্থি বলল, উনি কি শাড়ি চয়েজ করে দিছে? অনন্যা বলল, সেই শাড়ি চয়েজ করছে। উনার চয়েজ খুব সুন্দর। বিয়ের শাড়িটা বাসার সবাই পছন্দ করছে। এনাজ বাইক নিয়ে আমাদের কিছুটা পেছনে আসছে। আমি ইভাকে বললাম, ইভা, যা উনার থেকে মিষ্টির প্যাকেটগুলা নিয়ে আয়। ইভা ও অর্থি একসাথে দৌড় পেছনে দিকে। এনাজের সাথে কুশল বিনিময় করে তার থেকে জোর করে প্যাকেটগুলো নিয়ে এলো। আমাদের পাশের বাসায় আসার পর আমি এনাজকে বললাম, আপনি আপাতত বাইকটা এখানে তালা মেরে রাখেন। বাসার অবস্থা বুঝে একটু পর এসে নিয়ে যাবেন। এনাজ মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করল। বাইক রেখে আমাদের সাথে সাথে চলতে লাগল। এর মধ্যে অনন্যা, অর্থি, ঐশী 3 বোনই এনাজের সাথে কথা বলেছে। এরা আবার খুব সহজে সবার সাথে মিশতে পারে। ঐশী তো ইতিমধ্যে ভাব জমিয়ে ফেলেছে। এনাজের হাত ধরে হাঁটছে। এবার ছোট করে ওদের 3 বোনের পরিচয় দিয়ে দেই। আমার বড় চাচুর 4 ছেলে মেয়ে। 3 ছেলে আর 1 মেয়ে। মেয়ের নাম শাহিনুর।
এই আপু বংশের বড় মেয়ে, আর ভাই বোনের মধ্যে উনি দ্বিতীয়। তার 3 মেয়ে, এই অনন্যা, অর্থী ও ঐশী। অনন্যা এবার কলেজে উঠেছে। অর্থী ক্লাস 10-এ, ঐশী ক্লাস 5-এ। ওদের আপন খালামণি নেই বলে আমি ও ইভা ওদের সব। এই বাসায় আসলে আমাদের 2 জনকে ছাড়া কোনো কাজ করবে না। যার বিয়ে সে হলো ওদের ছোট মামা। বাড়িতে ঢুকতেই আমাদের নিয়ে হইচই পড়ে গেল। তাদের কাণ্ড দেখে মনে হচ্ছে 6 মাস পর আমি শ্বশুর বাড়ি থেকে জামাই নিয়ে বাবার বাড়ি এসেছি। বাসায় এখন আমাদের নিয়ে হুলস্থুল। সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকতে পারলাম। আমাদের উঠোনেই এল আকৃতির করে প্যান্ডেল সাজানো হয়েছে। মানুষ আজ খুব বেশি নয়। আমার এক ফুপি, তার মেয়ে, মেয়ের জামাই, বাচ্চারা ছাড়া আর কেউ আসেনি। আম্মু কাজ ছেড়ে উঠে আসলো। আমি ফ্যান ছেড়ে দিয়ে রুমের ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়লাম। এনাজ খাটের ওপর 4 হাত পা চারদিকে দিয়ে শুয়ে পড়ল। বেচারার ওপর দিয়ে ঝড়ি গেছে। আম্মু ওড়নায় হাত মুছতে মুছতে রুমে ঢুকে আমাকে জিজ্ঞেস করল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? একটুও না। বাইকে আসায় আমি হেব্বি আনন্দে আসছি। খালমণিরা আসে নাই? এই প্রশ্ন আমি তোকে করতাম। আধা ঘন্টা আগে কল দিছিলাম, তখন বলল বাবু বাজার ব্রিজে জামে আটকে আছে। এখনো কি জামে আটকে আছে কিনা কে জানে। আমরা বাইকে আসায় চিপাচাপা দিয়ে জলদি এসে পড়েছি। এনাজ উঠে বসে আম্মুকে সালাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করি। এত ব্যস্ত হতে হবে না। তাঙের খালামণির বাসা মানে আমারও খালামণির বাসা। যা করতে হবে নিজের হাতেই করতে পারবো। আচ্ছা তা করো। এখন যাও হাত মুখ ধুয়ে আসো। আমি টেবিলে খাবার দিতে বলি। গোসল করব আন্টি। নয়তো অস্বস্তি লাগবে। তাহলে এই ওয়াশরুমে গোসল করে ফেলো। বিকেল হয়ে গেছে, আরো দেরি করলে দুপুরের ও রাতের খাবার একসাথে খেতে হবে। আমার দিকে তাকিয়ে, বোরখা খুলিস না কেন? বোরখা খুলে ফ্রেশ হো। আমি আম্মুকে বললাম। হ্যাঁ হচ্ছি। একটু জিরিয়ে নেই। বোরখা খুলে ফ্রেশ হয়ে নিলাম। এনাজ গোসলে ঢুকছে। আমি মোবাইল বের করে ফেসবুক অন করে খাটে বসতেই অনন্যা এসে বলল, এখন আবার মোবাইল নিয়া কেন বসছ? খেতে চলো। আজকে কি আর খাবে না? তোমার জন্য আমরা বসে আছি। পেটে ইঁদুর দৌড়াইতাছে। আমি মোবাইল রেখে বললাম, মেহমান রেখে একা একা কি করে খাবো? বিষয়টা কি ভালো দেখায়? গোসল থেকে বের হয়নি? না। তাকে কি বলবো? আঙ্কেল নাকি মামা? মামা বলবি। আঙ্কেল কেন বলবি? ছোট মামা কিন্তু আমায় সব বলছে। কি বলছে? এই আঙ্কেল তোমাকে পছন্দ করে। আমি চোখ দুটো রসগোল্লা বানিয়ে ওকে বললাম, কার থেকে জানলি? বললাম না, ছোট মামা বলছে। ছোট ভাইয়া কার থেকে জানলো? মামাকে তো আঙ্কেল বলছে। ওর কথা শুনে আমি আরেক দফা অবাক।
এনাজ এই কথা ছোট ভাইয়াকেও বলে দিছে। আল্লাহ জানে এবার কি হয়। অনন্যাকে ওর মা ডাক দিতেই ও বের হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। যদিও ছোট ভাইয়া ও অনন্যা কাউকে এসব বিষয় বলবে না, তবুও একটা কিন্তু রয়ে যায়। ছোট ভাইয়ার নাম আব্দুস সামাদ। তারই বিয়ে। একে আমাদের বাড়ির সবাই ভয় পায়। ভাইয়া আবার আমার আব্বুকে ভয় পায়। আব্বুকে শুধু ভাইয়া নয়, আমার চাচাতো সব ভাইবোন ভয় পায়। আসলে আব্বুকে দেখতে খুব ঠান্ডা ও নরম মনের মানুষ মনে হবে, কিন্তু তার রাগ বাড়ির সবার থেকে বেশি। তাই তাকে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আব্বুকে আমাদের দুই বোনের থেকে চাচাতো ভাইবোনের ভয় পাওয়া দেখলে মাঝেমধ্যে আমার ভীষণ হাসি পায়। কিন্তু ভাইয়া আবার অন্যরকম। তার মাথা সবসময় গরম থাকে। যেদিন ভাইয়া রেগে যাবে সেদিন বাড়িতে ভাঙচুর অবশ্যই হবে। তবে আমি মাঝে মাঝে আব্বুকে ভয় পেলেও ভাইয়াকে একটুও ভয় পাই না। ভাইয়া আমার থেকে 12 বছরের বড়, কিন্তু আমাদের বন্ডিং দেখলে বলবে পিঠাপিঠি ভাই বোন। ওকে আমি তুই করে বললেও সবার সামনে সবসময় বলি না। আম্মু জানতে পারলে বকা দেয়, যার কারণে লুকিয়ে তুই বলতে হয়। তাং ভাইয়াকে তুই করে বলাও আম্মু পছন্দ করে না। তাই আম্মুর সামনে আমি দুজনকে আপনি বলে সম্বোধন করি, আর আম্মুর আড়ালে তুই। এই যে মিষ্টি ডি পোকা হারালে কোথায়? কোথাও না। 3 মিনিট ধরে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার কোনো রিয়েকশন নেই। আমি খেয়াল করিনি। তা তো দেখতে পাচ্ছি। তাং আন্টি তন্নি আসছে। না, এখনো আসেনি। তাং আজ অনেক রাগবে। সকালে এমনি রেগে ছিল। জামে পড়ে আজ ওর মেজাজ হাই লেভেলের চড়া হবে। তা তো হবেই। চলো খেতে যাই। নাকি আমাকে রেখে পেট ভোজন করে এসেছে? ইস, ওমন নই আমি। আপনার জন্য বসে আছি, আর আমার জন্য আমার সব ভাগ্নিরা বসে আছে। তোমার ভাগ্নিগুলো ভীষণ মিশুক। ছোটটা তো আমার হাত ছাড়ছিলই না। ওরা এরকমই, সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে। ওদের নাম কি? বড়জনের নাম অনন্যা, আমরা ওকে অন্যা বলে ডাকি। মেজু অর্থী, ছোট ঐশী। খুব সুন্দর নাম। এনাজ তোয়ালে দিয়ে চুল মুছতে লাগল। তখনই রুমে শাহিনুর আপু প্রবেশ করে আমাকে বকা আরম্ভ করল। কি রে নোভা, এখনো খেতে আসিস না কেন? মেহমান নিয়ে আসছিস আর না খাইয়ে রাখবি? একটু পর মাগরিবের আজান দিবে। আর কখন খাবি? রাতে রান্না বসিয়ে কি খাবারের ভেজাল করতে পারবো? আমার কি দোষ? উনি তো গোসলে গিয়েছিল। তাকে ছাড়া কি খেতে পারি? মেহমান রেখে খেলে কেমন দেখায়? শাহিনুর আপু আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে এনাজের দিকে তাকালো। এনাজের সাথে কুশল বিনিময় সেরে নিয়ে বলল, তুমি তাহলে আসছো ভাই? আমি তো ভাবছিলাম আসবা না। তুমি আসছো তাতে অনেক খুশি হয়েছি। সামাদকে জিজ্ঞেস করলাম তোমাকে কল দিছে কিনা। ও বলল হ্যাঁ দিয়েছে। তুমি না আসলে সত্যি আমি অনেক রাগ করতাম। এনাজ মাথার পেছনে চুলকে লাজুক হেসে বলল, এতবার করে বলছেন না আসতে পারি। ছোট ভাইয়ের কাছে বড় বোন দাওয়াত রক্ষা করার কথা বলেছে। ছোট ভাই সেটা অমান্য করলে তো বড় বোনকে অপমান করা হয়।
চলো তাড়াতাড়ি খেতে আসো। আন্টিরা তো এখনো আসলো না। নোভা আয় জলদি। আপু চলে গেল। বলে রাখা ভালো শাহিনুর আপু ও ছোট ভাইয়া ঢাকায় গিয়েছিল শপিং করতে। তখনই এনাজ ও তাং ভাইয়া ছিল তাদের সাথে। আমাদের পরিবারটা এমনি বেশ বড়, যদিও সবাই ভিন্ন খায়। তবে কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এনাজ বলল, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আমাকে কত সহজে সবাই আপন করে নিয়েছে। আমার মনে হচ্ছে নিজের বাসার অনুষ্ঠানে এসেছি। খুব বড় কপাল থাকলে এরকম ফ্যামিলি পাওয়া যায়। তা ভুল বলেননি। আমার পরিবারের মানুষ এরকমই। আরও 2 দিন যাক, তখন আপনিও তাদের সাথে পুরোপুরি মিশে যেতে পারবেন। আমাদের বিক্রমপুরের মানুষ অনেক অতিথিপরায়ণ। অতিথি পেলে আমরা ভীষণ খুশি হই। এখান থেকে যাওয়ার পর আপনি সারা জীবন এখানকার আতিথেয়তা মনে রাখবেন। এনাজ শয়তানি হাসি দিয়ে এক চোখ মেরে বলল, এই জন্য তো এই বাড়ির মেয়েকে বিয়ে করতে চাইছি। পুরো পরিবার পেয়ে যাব তাহলে। ইস, শখ কত! অনেক শখ। হয়েছে, চলেন এবার। এখন না গেলে সত্যি বকা খাব। আমার বাকি চাচাতো ভাইয়ের বউদের সাথে আপনাকে পরিচয় করে দিব। ওকে চলো। রুম থেকে বের হয়ে বাইরে এলাম। উঠানের কোণার দিকে 2 টেবিল পাতা। সেখানে চেয়ার টেনে খেতে বসে পড়লাম। আমাদের সাথে অনন্যা, অর্থী, ইভাও বসল। ওরা এনাজের সাথে কথা বলছে। আম্মু আমাদের খাবার বেড়ে দিয়ে গেল। এনাজ খেতে খেতে আমাকে জিজ্ঞেস করল, রান্না কে করেছে? আমি ডালের বাটি থেকে ডাল প্লেটে নিয়ে বললাম, এতগুলো মানুষের রান্না শাহিনুর আপু একা করছে। আপু রান্নায় বেশ এক্সপার্ট। উনি একা 100 জন মানুষের রান্না একা করতে পারবে। উনাকে অনুষ্ঠানের সময় রান্নাঘর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে তো আপু অনেক কাজের। তুমি তাহলে এত অলস কেন? সব পরিবারে একটা অলস থাকেই। আর আমার পরিবারে সেই একজন আমি। এমনভাবে বলছো যেন মনে হচ্ছে কি বীরত্বের কাজ। ইয়েস। সব রান্না কি মাটির চুলায় করেছে? জি হ্যাঁ। গ্যাস বেশি হয়ে যায়নি আমাদের। আপুর রান্না অনেক মজা। যে খাবে সেই বলবে, আপু অনেক ভালো রান্না পারে। তুমি মাটির চুলায় রান্না করতে পারো? এটা কি এমন কঠিন কাজ যে পারবো না? তুমি সত্যি পারো। ক্লাস 9 থেকে মাটির চুলায় রান্না করতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। গ্যাস নেই এইখানে। প্রত্যেকের ঘরে ঘরে আছে। তবে গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে বেশি পছন্দ করে। খরচ কম, আবার রান্নাও খুব দ্রুত হয়। মাটির চুলোর রান্না ভীষণ মজা। হ্যাঁ। আমরা দুজন ফিসফিস করে কথা বলছি। অর্থী আমাদেরকে জিজ্ঞেস করল, তোমরা দুজন কি কথা বলো? এনাজ দুষ্টুমির সুরে বলল, বলতেছি ভাগ্নিগুলো অনেক বড় হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে। অর্থী মুখ বাঁকিয়ে বলল, না। ছোট মামার পর সিরিয়ালে নোভা খালামণি, তারপর ইভা। আমাদের বিয়ে দেরি আছে। এনাজ সবার সাথে কথা বলে খেতে লাগল। আমি কোনো কথা না বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ
কিছু সময় পর খালামণি, তাং ভাইয়া, তন্নি চলে এলো। এক একজনের চেহারার অবস্থা কাহিল। তাং ভাইয়া অনেক রেগে আছে। আমার দিকে রেগে একবার তাকিয়ে হনহন করে আমাদের দালানে ঢুকে পড়ল। আমি মুচকি হেসে শশায় কামড় দিয়ে চাবাতে লাগলাম। তাং ভাইয়ার সাথে আজ সাবধানে কথা বলতে হবে, নয়তো সব রাগ আমার ওপর ঝাড়বে। পরের দিন সব মিলে সকাল 7টায় জোর করে উঠালো। এমনভাবে উঠিয়েছ মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে আর আমি শেষ সৈনিক হিসেবে বেঁচে আছি। চোখ টেনে মেলতে পারছি না। নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, তাও এদের সহ্য হলো না। এখন আমার মাথা ব্যথা না উঠলেই চলে। ঘুম ঘুম চোখে বাইরে আসতে দেখি সব টেবিলে গোল করে খেতে বসেছে। আমাকে দেখে সামাদ ভাইয়া বলল, বইনা খেতে আয়। এত সকালে খেতে ভালো লাগে না, 10টার সময় সব হজম হয়ে যাবে। তখন আমাকে কে খেতে দিবে? তখন আবার খাবি। আমাকে রেখে সব বসে পড়ছে। আবার কত কথা, যা খাবো না তোদের সাথে। তাং ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, তোর খেতে হবে না, যা গিয়ে পড়ে পড়ে ঘুমা। তুই তো ঘুমাতে এসেছিস। আমি তাং ভাইয়াকে একটা ভেঙচি কেটে জোরে চেয়ার টেনে বসলাম। আমি বসতেই এনজিও সংস্থা তাং ভাইয়ার সাথে থেকে প্লেট নিয়ে আমার পাশের খালি চেয়ারে বসে পড়ল। এর কাণ্ড দেখে আমি রেগে তাকালাম। বেচারা বোকা ফেস করে এক হাসি দিতেই আমিও ফেক করে হেসে উঠলাম। তাং ভাইয়া এনাজকে টম্পনি কেটে সামাদ ভাইয়াকে বলল, বুঝছেন ভাই, আজকালের পিচ্চি পোলাপাইন গুলাও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। বড় সম্বন্ধীরা যে সামনে আছে তাও কোনো লাজ শরম নেই। সব বোধহয় প্রেমে পড়ার সাথে সাথে খেয়ে ফেলেছে। এমন ছেলের কাছে বোনের বিয়ে দিতে চাই না। এনাজ এক ভ্রু উঁচু করে একগালে হেসে বললে, আমাকে পিচ্চি পোলাপাইন বললে ইফাত কিরে ভাই? আর শালা কি বললি তুই? আমার কাছে তোর বোনের বিয়ে দিবি না? এই বড় ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি তোর বোন মানে তোর খালাতো বোনকে আমার কাছে বিয়ে না দিস তাহলে সোজা উঠিয়ে নিয়ে কাজী অফিস চলে যাব। বিয়ের পর কল দিয়ে বলবো তোর বোনকে বিয়ে করে ফেলছি। দেখি এখন তুই কি করিস। এভাবে মান সম্মান খোয়ানোর থেকে ভালো চুপচাপ আমার হাতে তুলে দিস। আমি কিছু করব না। তাং ভাইয়া তরকারির বাটি থেকে কাঁচামরিচ তুলে নিয়ে এনাজকে ছুঁড়ে মেরে বলল, তোর এত সাহস আছে নাকি? সাহস থাকলে আমার সামনের থেকে তুলে নিয়ে যাস। সাহস নিয়ে প্রশ্ন তুলিস না তাং, তাহলে ভালো কিছু হবে না। আমি এনাজের দিকে কপাল কুঁচকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে মুখটাকে কুচোমুচো করে বলল, তুমি এভাবে তাকিয়ে না। আমার তেমন কিছু করার ইচ্ছে নেই, তবে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে করতেও পারি। আমাকে দিয়ে বিশ্বাস নেই। আমি তার কথা শুনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শব্দ করে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালাম। সামাদ ভাইয়া আমাদের কাণ্ড দেখে হাসছে। সামাদ ভাইয়াকে হাসতে দেখে আমি জিজ্ঞেস করলাম, তোর বউয়ের সাথে কথা হইছে ভাইয়া? না, রাতে একটু হইছিল। তুই জিতলি ভাই। মামাতো বোনকে ছোট থেকে একতরফা পছন্দ করে তাকে বিয়ে করে এখন ঘরে তুলবি। তোরা বিদেশি ছেলেরাই জিতিস। বুড়ো বয়সে কচি মেয়ে বিয়ে করতে পারিস। ওই আমি কি করছি?
কি করিস নি তাই বল। আবার বড় গলায় কথা বলিস। তোকে যদি জিজ্ঞেস করতাম তখন বলতি না মারিয়া আমার মামাতো বোন। ওকে আমি কেন পছন্দ করব? এখন তাহলে বিয়েটা কি আমার ফুফাতো বোনের সাথে হচ্ছে সালাদ? তোর বয়স ৩৩ আর তোর বউয়ের মাত্র ১৮। আমার থেকে ৩ বছরের ছোট। আগে নাম ধরে ডাকলেও এখন তো নাম ধরে ডাকতে পারি না। অবশ্য ওর জামাইকে সামাদের বদলে সালাদ বলি তাহলে ওকে কি প্রথম প্রথম ভাবি বলতে পারবো? তবুও কিচ্ছু করার নাই। ভাবি বলেই ডাকতে হবে। তুই তলে তলে রেলগাড়ি চালিয়ে এখন বলছিস কি করছি? সামাদ ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে হাসতে লাগল। মারিয়া মানে সামাদ ভাইয়ার বউ সম্পর্কে ভাইয়ার আপন মামাতো বোন। সে বহু আগের থেকে ওকে একতরফা পছন্দ করে। অনেক চড়াইউতরাই পার করে ১ বছর আগে ওদের কাবিন আকদ হয়েছে। এখন শুধু অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবে। ভাইয়া জানে একতরফা ভালোবাসাটা কতটা কঠিন। তাই হয়তো এনাজের বিষয়টা জেনেও কিছুই বলেনি। ভাইয়া এখনো হাসছে। তাতে আরো রাগ উঠল। আমি রেগে বললাম, একদম দাঁত কেলাবি না। ডালের চামচ ফেক্কা মারমু। শয়তান ছেমরা। একটাও ভালো না। সব তলে তলে রেলগাড়ি চালায়। তাং ভাইয়া ফোঁস করে রেগে বলল, কি করেছি তোর সাথে? তোকে কিছু বলছি আমি। তুই ফোঁস করে উঠিস কেন? আমি তো কাউকে মিন করে বলিনি। যেহেতু তোর গায়ে ফোস্কা পড়েছে তাহলে তোকেই বলছি। আমাদের ভাইবোনের ঝগড়া দেখে মনে হচ্ছে এনাজ হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে। শাহিনুর আপু রান্নাঘর থেকে এসে ভাতের বোল টেবিলে রেখে বলল, কি হয়েছে তোদের? ঝগড়া করিস কেন? আমি আপুর উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করলাম, অন্না অর্থী ইভা কোথায়? মেজু কাকা আসতাছে। তাদের আনতে গেছে। ২ আপু আসবে না। জামাই নিয়ে আসবে। এর মধ্যে বোধহয় চলেও আসছে। আমার আব্বু চাঁচুরা মিলে ৩ ভাই। ভাইদের মধ্যে আব্বু ছোট। বোন ৪টা ছিল। কিন্তু এখন মাত্র একজন বেঁচে আছে। যে বেঁচে আছে সে আবার আব্বুর ছোট। বড় চাঁচুর ৪ ছেলে মেয়ে। মেজু চাঁচু ঢাকায় থাকে। তার ৩ ছেলে মেয়ে। ২ মেয়ে আর ১ ছেলে। মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে। কিন্তু ছেলেটা আবার আমার ছোট। তাই ওকে নাম ধরেই ডাকা হয়। আর আমার আব্বুর আমরা ২ মেয়ে। শাহিনুর আপু আমাকে জিজ্ঞেস করল, বড় মামিরা কবে আসবে? কারা? নূর আপিরা। নূরদের কথাই বলছি। হ্যাঁ, বিকালে আসবে। তন্নি খালামণি কোথায়? আসলেই তো তারা কোথায়? তাং ভাইয়া বলল, আম্মু তন্নি খালামণির সাথে ওই পাশের বাসার এক আন্টির বাসায় গিয়েছে। সামাদ ভাইয়ার খাওয়া হতেই সে উঠে গিয়ে আমাদের বলল, আচ্ছা থাকো তাহলে তোমরা। আমার আবার ডেকোরেশনের লোকদের সাথে কথা বলতে হবে। হলুদের স্টেজ কবে করবে কে জানে। ওনাদের হাবভাব দেখে মনে হচ্ছে আগামীকাল করবে। শাহিনুর আপুর সাথে কিছু টুকটাক কথা বলে সামাদ ভাইয়া চলে গেল। আপু তাং ভাইয়াকে জিজ্ঞেস করল, তাং কিছু দিব? আমি তাং ভাইয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বললাম,
আপু, মূলার তরকারি আছে, থাকলে ভাইয়াকে দিয়ে যাও। ভাইয়ার মূলার তরকারি ভীষণ পছন্দ। এটা হলে আর কিছু লাগে না। শাহিনুর আপু বলল, মূলার তরকারি রান্না করি নাই, শিমের তরকারি আছে, তা দিব। দুপুরে না হয় তোমার জন্য আলাদা করে মূলার তরকারি রান্না করবনি। তাং ভাইয়া চেঁচিয়ে বলল, না আপু, আমি মূলার তরকারি পছন্দ করি না। এই শাকচুন্নি মিথ্যে বলছে। এনাজ মুখ টিপে হেসে বলল, তোর পছন্দ তাং তা বলতেই পারিস, এত লজ্জা পাওয়ার কি আছে? শালা, এখনই আমার বোনের আইন টানিস? আর তো দিন পরেই আছে, তুই বউয়ের আঁচল ধরেই ঘুরবি। শাহিনুর আপুকে ফুপির ডাক দিতেই সে রান্নাঘরের দিকে ছুটল। তাং ভাইয়া আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তোর ভিটামিন মাইরের অভাব আছে, ভিটামিন মার খেলে তুই ঠিক হবি। আমি প্লেটের খাবার শেষ করে গ্লাস নিয়ে একটু দূরে হাত ধুয়ে এলাম। গ্লাসটা টেবিলের ওপর রেখে হাতে থাকা পানি তাং ভাইয়ার মুখে ছিটা মেরে বললাম, কম করে খা পাঠা, কম করে খা। দিনকে দিন যে ফুলছিস সেই দিকে খেয়াল আছে তোর। চিন্তা করতেছি সামনের কুরবানির পশুর হাটে তোকে উঠাবো, তাতে আমার বেশ লাভই হবে, চড়া দামে তোকে বিক্রি করা যাবে। ভাইয়া চেয়ার থেকে উঠে আমার দিকে আসতে নিলেই আমি দৌড়ে রান্নাঘরের সামনে গিয়ে সবার সাথে বসে পড়লাম। এখানে ভাইয়া আসবেও না, আর আমাকেও ধরতে পারবে না। দুপুরে আমাদের বাড়ির পুকুরে সব গোসল করতে নেমেছে। তাং ভাইয়া, এনাজ, সামাদ ভাইয়ার সাথে দুই দুলাভাই, ঐশী, মেজু ভাইয়ার বড় মেয়ে আশা, ফুপাতো বোনের দুই ছেলে মেয়ে। ইচ্ছে মতো ডুবোচ্ছে আর শুধুই জোরে জোরে চিৎকার করে সারা বাড়ি তুলে ফেলছে। এখন মনে হচ্ছে আসলেই এই বাড়িতে বিয়ে। আমি, অন্না, অর্থি, ইভা, তন্নি পুকুরের পাড়ে দাঁড়িয়ে ওদের হইচই দেখছি। আমি মোবাইলে ভিডিও করে নিচ্ছি। তাং ভাইয়া ডুব দিয়ে কিছুটা কাদামাটি উঠিয়ে এনে আমার দিকে ছুঁড়ে। অর্থি আমাকে অন্য দিকে টেনে নিয়ে যেতেই রক্ষা হয়েছে। তাং ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলল, ইস, একটুর জন্য বেঁচে গেলি। তুই ওইখানে দাঁড়িয়ে থাকিস, আমি তোকে কাদা দিয়ে ভূত বানাবো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, সাহস থাকলে দিয়ে দেখাস। তুই যখন আগামীকাল জামাই সেজে কনের বাড়ি যাওয়ার জন্য তৈরি হবে তখন শোধ তুলব। ঘণ্টা করবি তুই আমার। ভাইয়া আবার ডুব দিয়ে অন্য দিকে চলে গেল। এনাজ জোরে চেঁচিয়ে বলল, টিডি পোকা গোসল করবে নাকি? জি না, আপনারাই করেন। তা এনজিও সংস্থা, আপনি সাঁতার জানেন তো? নাকি ঘাট ধরে বসে থাকবেন? এভাবে অপমান! সাঁতার না জানলে পুকুরে নামতাম আমি। আমি এখন পুকুরের মাঝখানে আছি, আর তুমি আমাকে ঘাট ধরে বসে থাকতে দেখছ? এগুলো কোনো কথা? তাং ভাইয়া এনাজকে বলল, আরে আমাদের পানিতে নামতে দেখে ওর হিংসে হচ্ছে, তাই এসব কথা বলছে। জি না, আমার কাউকে দেখে হিংসে হচ্ছে না। অনন্যা শয়তানি হেসে বলল, ওই যে এলো, সাপ এলো, ওই দিকে দেখো মামা। সামাদ ভাইয়া ভাবল সত্যি সাপ। উনি অনন্যাকে জিজ্ঞেস করল, কোথায় সাপ?
আমরা পাঁচজন পেয়ে গেলাম শয়তানি করার উপায়। একে অপরের দিকে তাকিয়ে ক্লোজ আপের অ্যাড অর্থী চেঁচিয়ে বলল, ছোট মামা তোমার ওই দিক দিয়ে দেখলাম। উঠে আসো, নয়তো সাপে কামড় দিবে। ইভাও মুখটাকে সিরিয়াস মুডে নিয়ে বলল, ভাইয়া কামড় কিন্তু আপনার আর বিয়ে করতে হবে না। আমি চেঁচিয়ে বললাম, লুঙ্গি সাবধানে রাখিস। সবগুলো তো লুঙ্গি পরে নেমেছিস। সাপের ধাওয়া খেয়ে যেন আবার লুঙ্গি খুলে না যায়, তাহলে কিন্তু আরেক সর্বনাশ। পানিতেই থাকতে হবে। তন্নি মুখে হাত দিয়ে বলল, ভাইয়ারা সাবধান, সাপে কামড় দিয়ে আবার লুঙ্গি টেনে নিয়ে না যায়। ভালো করে গিট দিয়ে নে। আমাদের কথা শুনে সবাই আমাদের দিকে চোখ বড় বড় করে তাকালো। আর পারে দাঁড়িয়ে আমরা পাঁচজন হাসতে হাসতে লুটোপুটি খেতে বাকি। তাং ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল, তোদের যদি পুকুরে গোসল করতে হয় তাহলে নেমে পড়। পারে দাঁড়িয়ে আমাদের দেখে জ্বলতে পুড়তে হবে না। আমি কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই অনন্যা বলল, আমাদের এত শখ নাই মামা। আমরা এখন বড় হয়েছি। পুকুরে ডুবিয়ে গোসল করার বয়স চলে গেছে। আমি মুখ ঝামটা মেরে বললাম, তোর মাথার ঘিলু কি গলে পড়ে গেছে রে পাঠা? কি বলি সেসব? পুকুরে নেমে ডুবানোর বয়স আমাদের আছে। তোরাই বেশি করে ডুবা। যদি একটারও জ্বর আসে কিংবা ঠান্ডা লাগে তাহলে খবর আছে। তাং ভাইয়া আমার কথা গায়ে না মেখে মাঝখানের দিকে চলে গেল। তারা পাঁচজন ইচ্ছে মতো ডুবাচ্ছে। পুচকেগুলো ঘাটের সামনেই সাঁতার কাটছে। ভাইয়াদের দেখে মনে উনিও আজ ওরাও পুচকেদের মতো ছোট হয়ে গেছে। টানা 2 ঘন্টা ডুবিয়ে তারপর সবগুলো উঠল। এক একটার চোখ লাল টকটকে হয়ে গেছে। ফ্রেশ হয়ে সবাই একসাথে আবার খেতে বসল। আমি, অনন্যা, অর্থী, ইভা আর 2 ভাবি মিলে ওদের সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি। শাহিনুর আপু সবাইকে বিনা ডিটারজেন্টে ধুচ্ছে। আমি বেশ এনজয় করছি। আমার হেব্বি লাগছে। শাহিনুর আপু একটু থেমে আবার শুরু করলেন, সবগুলো ছোট বাচ্চাদের মতো করে 2 ঘন্টা ডুবিয়ে আসলো। চোখগুলো এখনো লাল হয়ে আছে। যদি একটারও ঠান্ডা লাগে তাহলে খবর আছে। জ্বর আসলেও একটারও সেবা করব না। কাউকে সেবা করতে দিব না। এই বুড়ো বয়সে কেউ এত ডুবায়? চোখের দিকে তাকানো যাচ্ছে না। অন্যার আব্বু তুমিও ওদের সাথে জোড়া বেঁধে গেছ। জ্বর আসলে আমি একটুও সেবা করব না। যেমন তোমার ছোট মেয়ে ডুবাইছে তেমন তুমিও। ফুপাতো বোনও সবাইকে ঝাড়ছে। তার 2 ছেলে মেয়ের পিঠে কতগুলো তাল ফেলেছে। তিনি বললেন, পুকুরে গোসল করতে নেমে একদম ছোট বাচ্চা হয়ে গেছে। যদি কেউ একজন অসুস্থ হও তাহলে সরকারি হসপিটালে করোনার রোগী বলে ভর্তি করে রেখে আসব। আমি সবার দিকে তাকিয়ে শয়তানি হাসি তারপর আপুদের সাথে সুর মিলালাম, একদম ঠিক বলছো আপু। একটাকেও ধরব না। জ্বর ঠান্ডা লাগা তো দূরে থাক, যে একটা হাঁচি দিবে তাকে ওই পশ্চিম দিকের বাঁশবাগানে ফেলে দিয়ে আসব। নয়তো চ্যাংদোলা করে ছাদের ওপর রোদে শুকাতে দিব। রোদের তাপে শুটকি হলে এরা ঠিক হবে, তার আগে নয়। আমার কথা শেষ হতেই এনাজ হাঁচি দিয়ে মুখ ঢেকে ফেলল।
সবাই ওর দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। বেচারা শুকনো মুখে আমার ও আপুর দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে। আমি আপুকে উদ্দেশ্য করে বললাম, এই তো পেয়ে গেছি। এটাকে আগে ধরো, বাঁশ বাগানে ফেলে রেখে আসি, তারপর রোদে শুকাতে দিব। তোমরা চাইলে সরকারি হসপিটালে করোনার রোগী বলে ভর্তি করে রেখে আসতে পারো। এনাজের দিকে তাকিয়ে তা ভাইয়া চোখ দুটো তো লাল করেছেন। জ্বালা করছে না? এনাজ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, কে ভাইয়া? কার ভাইয়া? আমাকে ভাইয়া বলতে বারণ করেছি টিডি পোকা। আমি তার কানের কাছে মুখ নিয়ে বললাম, সবার সামনে ভাইয়া বলবো না তো কি জামাই বলবো? এনাজ একগালে হাসি দিয়ে বলল, খারাপ নয়, বলতে পারো, আমি কিছু মনে করব না। তবে ভাইয়া বলবা না, চুল টেনে ছিঁড়ব। এখন যদি ঠান্ডা জ্বর আপনাকে ধরে তাহলে আমি একটুও আপনার সামনে ভিড়ব না। ইচ্ছে করে ওদের দাওয়াত ন। এমন করো কেন? কত বছর পর পুকুরে গোসল করলাম। সবার সাথে মজা করতে করতে কখন যে এত সময় চলে গেল বুঝতেই পারিনি। উনার ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো কথাগুলো শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। কিন্তু না হেসে মুখটাকে কঠিন করে বললাম, আপনি অসুস্থ হলে এখন আমিও বুঝব না। এটাই আপনার শাস্তি। আমাকে এনাজের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মেজু ভাবি বলল, কি ফুসুর ফাসুর করছো নোভা? কিছু না ভাবি। আমি তরকারির বাটি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। ভাবির চোখে আমি সন্দেহ দেখতে পেয়েছি। এখন ধরে ফেললে ভেজালেও পড়তে পারি। তার চেয়ে মঙ্গল এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ি। চলবে।